যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে? যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলি, করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি, আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি। হ্যাঁ, আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে, আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন, যারা করবেন ইত্যাদি। ভাই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কমপক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে, চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি, আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, করে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলো ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ আমাকে একটু বলতে দিবেন, আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন? আমি অবাক হয়ে বললাম ঈদ হচ্ছে কি হয়েছে, আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি, যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি? আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না, 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে? হিউম্যানলি পসিবল? খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, প্রথম একটা কথা বলি, প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম। প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম, ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই। আমি প্রফেসর আসিফ নজরুল, আসলে আমাদের একটু সময়, আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন, আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে, কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না। আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আপনি 2টা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড
আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে না, প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না, আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো, আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা, সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপই করতে চাবো, আমি কি গাধা, আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। দুইটা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা, মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন, তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যেই ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না? যে ধমকটা তো খুব ভালো ধমক, হুটহাট করে জামিন দিবেন না, মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা তো সৎ উপদেশ। আমি তো বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপিল টু আপিল কম্পেয়ার করি, ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনার আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভ আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন, মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি নাই, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল, ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন। কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর, যেখানে গণ অভ্যুত্থানের পর, যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক, যেখানে সত্যি 1000 থেকে 1500 লোক মারা গেছে, যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে, যেখানে এত বড়, আপনি খেয়াল করেন খালেদ, যখন এরশাদ আমলে টোটাল 9 বছরে 42 জন মারা গেছে, তারপরে মানুষ 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ, পুলিশের প্রতি যে রাগ তৈরি হয়, যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেনসিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উজ্জ্ব করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না, আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব? পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না, তাকে অসম্ভব।
হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি আমাকে এরকম চিনেন? না, আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু কিছু বিচারক আছে, তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই, সরি। ওকে, আপনাকে যে বলেছে, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে 4-5টা বিষয় নিয়ে, একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, 2 হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। চিন্ময় কৃষ্ণ দাস, প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট? হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন উনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ দিয়েন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি একটু খোঁজ দিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাজসে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোভ থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো ওই অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল, আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন। আপনি স্নেহ করেন একজন মানে প্রথিতযশা আইনজীবী, আমার থেকে একটু বয়সে কম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের প্রসঙ্গে মামলায় আইনজীবী, আমি তাকে কোট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না। তিনি বলেছিলেন, এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না। তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন, এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতিতে আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না, ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না। এক পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা, এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন, আপনি যদি একটু দেখতেন। আপনাকে একটা জিনিস বলি, আমি তো জ্যোতির্ময়কে স্নেহ করতাম। তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে ইয়েতে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। জ্যোতির্ময় বক্তব্যটা ছিল আমার মতো একটা গর্ধব শ্রেণীর লোক কিভাবে আইন উপদেষ্টা হলো আর কি। তো উনি যারা গর্ধব ভাবে, তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন, আমি একটা ইন্টারন্যাশনাল হতে পিএইচডি করা, 2টা পোস্টডক করা, আমার 8-10টা ইন্টারন্যাশনাল জার্নালে লেখা আছে, আমি একটা পত্রিকাতে ল বিষয়ে লিখছি এত বছর যাবত, যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে, তার কমেন্ট তো আমি গুরুত্ব দিয়ে পড়ি না। সে কি বলছে আমি তার কোনো কমেন্ট পড়ি না, কারণ যে এই ধরনের কমেন্ট করতে পারে তার কথার সাবস্টেন্স নিয়ে আমি চিন্তা করি না। কিন্তু আমি এটা জানি, আমাকে প্রসিকিউশন টিমের থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর, তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে। ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে, সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনি এটা দরকার হলে দেখে নিন। আমি তার কিছু পড়ি না, কারণ যেই লোকের প্রতি আমার রেসপেক্ট নাই আমি তার কোনো কিছু পড়ি না। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার এনাফ। আমি সম্প্রতি আপনি
আপনি নিশ্চয়ই আপনি পড়ার সময় পেয়েছেন কিনা, সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলোতে লিখেছেন যে, কোট করছি, অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসনামলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায় আটক রাখার সংস্কৃতি তাদের পতনের মধ্য দিয়ে এর অবসান ঘটবে, কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকার মুখে সংস্কারের যতই বুলি আওড়াক এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। ফারজানা রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি, আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক আনোয়ারা বেগম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং নাম না জানা অনেক লোক এই আটক রাখার সংস্কৃতির শিকার হয়েছেন। আপনার কাছ থেকে জাস্ট 2-1 লাইনে একটা আপনি যে দুজনের নাম দিলেন ওনাকে তো জামিনে মুক্ত হয়েছে সাথে সাথে জামিনে মুক্ত হয়েছেন। এখন ধরেন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি যখন অ্যাক্টিভিস্ট ছিলাম আমি এক্স্যাক্টলি ডেভিডের মতোই লিখতাম। আমি অ্যাক্টিভিজম হচ্ছে একটা পার্ট, আর যখন আপনি একটা দায়িত্বে আসেন সেটা হচ্ছে অন্য পার্ট। একদম ধরেন মামলা যেমন দুই প্রতিপক্ষ থাকে না, সেরকম। তো আমি যখন এই সাইডে এসেছি তখন আমার কাছে মনে হচ্ছিল আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল, খালি কমপ্লেইন করি, হাজার হাজার কোটি কোটি লোকের বাহবা পাওয়া যায়। আর এই জায়গায় আসলে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয়, আরো অনেক কাজ করার স্কোপ থাকে। এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে তারা আরেকটু ভালো করে কাজ করার সুবিধা পায়। কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেটা মানে সর্বাংশে ঠিক না। আমার মনে হয় আমরা যেহেতু মাঝখান থেকে বিষয়টা দেখি, আমরা এটা খুব ভালো আসলে বুঝতে পারি। আপনার এই কথাটা একদম হিরণময় যে আসলে কাজ করলেই আসলে অনেক সমালোচনার মুখে পড়া যায়, এবং সমালোচনা করতে তো আসলে কাজ করা লাগে না, সমালোচনা করা খুব সহজ। আমরা একটু প্রবাসীদের প্রসঙ্গে আসি স্যার। খালেদ এক মিনিট আমি আপনাকে একটা কথা বলে দিই। এই যে ধরেন আমাকে মাঝে মাঝে আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে আমি যে এই যে উপদেষ্টার দায়িত্ব নিলাম আমি লাইফটা এনজয় করছি কিনা। আপনাকে আমি বলি, এটা আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এনজয় করতেছেন না। এই প্রশ্ন আমি শেষের দিকে করতাম, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি এনজয় করতেছেন না। আমি আপনাকে বলি, ধরেন আমার তো অনেকগুলো জীবন ছিল, কিছু কিছু জিনিস আপনি জানেন। আমি সাংবাদিক ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমি বিদেশে গবেষক হিসাবে কাজ করেছি, আমি কনসালটেন্ট ছিলাম, আমি উপন্যাসিক ছিলাম, আমি কলামিস্ট ছিলাম, আমি টক শোতে অ্যাপিয়ার করতাম, এবং এটা হচ্ছে আমার উপদেষ্টার জীবন। এর চেয়ে জঘন্য অসহনীয়, মানে এর চেয়ে জঘন্য অসহনীয় জীবন আমার কখনো আসে নাই। আমি খালি দোয়া করি কবে এটার থেকে আমি রেহাই পাবো। আশ্চর্য হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটু আসতাম যে আপনার এত কালারফুল একটা জীবনে যে এতগুলি পালক, এটাকে আসলে আপনি আসলে কিভাবে দেখবেন? কিন্তু আমি প্রসঙ্গে আসতেছি, কিন্তু আমাদের প্রবাসীদের একটু উদ্বেগ উৎকণ্ঠা, এবং আপনি আসবেন যে দুটি তার আগে খালেদ এই প্রসঙ্গটা আবার শেষ করে নেই, এটা বলি, তারপর আপনি বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসবেন। আচ্ছা প্রবাসীতে নিয়ে বলেন তাহলে। প্রবাসীদের দুইটা, মানে সংযুক্ত আরব আমিরাত থেকে একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে, যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে। এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা? পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে তাদের জন্য ভিসার ব্যবস্থা আছে, শুধু আমাদের দেশের লোকের জন্য নাই। এখন তারা খুব কাতর হয়ে মানে আপনার কাছে একটু জানতে চাইছে যে এটার ব্যাপারে সরকার কিছু করছে কিনা। ভাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি তো ভাই, কেন নাই ভাই, কেন নাই? আপনারা যারা প্রবাসে কাজ করেন আপনাদের মধ্যে 99% মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্টলি কাজ করেন, কিন্তু 1% হলেও মানুষ আছে যারা সেখানে আপনার যে সমস্ত কাজ করেন সেটা ওখানকার লোকদেরকে প্রচন্ড ক্ষুব্ধ করে। আপনারা জানেন যে এখানে আপনার ওরা বাংলাদেশ স্বাধীনতা আছে, কিন্তু 1% লোকের কথা বলছি না, 1% লোক করে তারা কষ্টকর। আমরা তো অনেক চেষ্টা করছি। ধরেন আমি আপনাকে বলি, আমি এগুলি কথা যদি বলি মনে হয় সারাক্ষণ নিজের কথাই নিজে বলতেছি। আমি যে সৌদি শ্রমমন্ত্রীর সাথে লাস্ট দেখা করলাম, উনি আমাকে বললো তুমি প্রথম মিটিং একটা জিনিস চেয়েছিলে সেটা আমরা করে দিয়েছি, তোমাদের যারা নারী শ্রমিক আছে যারা ইররেগুলার তাদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করেছি। জর্ডানের মন্ত্রী আমাকে বলেছে জর্ডনে যারা নারী শ্রমিক আছে যারা ইররেগুলার হয়ে গেছে তারা যদি ভলেন্টারিলি আসে বিনা পয়সায় তাদের প্রত্যেককে রেগুলারাইজ করে দেওয়া হবে। এরকম আমরা তো ভাই নিরন্তর চেষ্টা করছি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ফোন করার পর ওইখান থেকে সমস্ত যারা বন্দী ছিল তারা চলে আসছে। কিন্তু সৌদি আরব থেকে সবচেয়ে
আপনার মুক্তি দেওয়া হচ্ছে সবচেয়ে সংখ্যক বন্দী। এর আগে চেষ্টা করছি, সংযুক্ত আমিরাতে আমাদের পাঠিয়েছে, উনি বারবার চেষ্টা করছেন, গিয়েছি কাতারে বারবার বলেছি, আমরা আস্তে আস্তে ওপেন আপ করার চেষ্টা করছি। ভাই, এটা তো আমাদের মুখের কথায় হয়ে যাবে না, আমরা চেষ্টা করছি। দেখেন, আমি সৌদি আরবে যাওয়ার পর আপনারা আমাকে কমপ্লেইন করেছেন বিমানের ভাড়া বেশি, আমি ফিরে এসে পরের দিন সকালবেলা স্যারের কাছে অনুরোধ করে স্যারের অফিসে একটা মিটিং করি, আমাদের না সেটা খোলাটা আমি যতই চেষ্টা করি, এটা আমার নিয়ন্ত্রণাধীন বিষয় না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু একটা বিষয় যে সরকার পরিবর্তনের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে? মানে হাসিনা সরকারের আমলে উনাদের অবস্থা ভালো ছিল, সরকার খুব বেশি খেয়াল খবর রাখতো, আপনার সরকার কম রাখতেছে, ব্যাপারটা কি এরকম কোনো কারণে? শেখ হাসিনা সরকার যতগুলা বন্ধ হয়েছে, ইউএই বলেন, বাহরাইন বলেন, সব শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়েছিল। ওকে, আমাদের আমলে বরং সৌদি আরবে লোক পাঠানো বেড়েছে, জর্ডানে লোক পাঠানো বেড়েছে। আমাদের আমলে বরং ইউএইতে মার্কেট ইনশাআল্লাহ তাড়াতাড়ি খুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা আসার কথা। দ্বিতীয়টা হচ্ছে এক ধরনের দাবির মতো, সেই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে। আসলে আপনি এটাকে কি মনে করেন? এটা আইন সংশোধন করে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা? দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে, সেইটা আসলে রাখা উচিত কিনা 66 ঘ চেঞ্জ করে? ভাই, দ্বিতীয়টা আমি বলতে পারবো না, ওটা তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে। প্রবাসীদের ভোটাধিকার প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। উনি আমাকে একটা কাজ দিয়ে গেছেন ইংল্যান্ডে যাওয়ার আগে, যে কনসার্ন বিশেষজ্ঞদের সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট নেওয়া সম্ভব হয় সেটা যেন আমরা ওয়ার্কআউট করে রাখি। উনি আসলে উনাকে বলবো, ইলেকশন কমিশনকে জানানো হবে, ইলেকশন কমিশনও চেষ্টা করছে। আমরা মানে কি বলবো, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য। আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যত প্রচেষ্টা সম্ভব সমস্ত কিছু করবো, এটা বদ্ধপরিকর। এবং আমার কাছে মনে হয় স্যার যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসগুলো চায় তার মধ্যে এটা অন্যতম। ইনশাআল্লাহ এটা আমরা করতে